ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়টা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কেল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। দেবে না, যদি অন্য কেউ যায় তাহলে প্রতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়েই ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি, বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল, আর নির্দয় তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে, ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে, এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর
চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন গেট বন্ধ ছিল। আরে ভাই, বাঁচাও বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর আর বিবেক দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু এই গেটটা ওরা খুলতেই পারলো না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, চলে যাচ্ছি দাদা, প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসতে বসতে বলছিল, গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো, দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না, আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি না? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো, আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল, আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়,
আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও ভগবান, বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায়, আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে, আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে, আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না, আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না, ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি, আপনার এই গ্রামে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয় শুধু, গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো, আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো
তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝ রাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? ওর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না, 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 আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তোকে এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি।
তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দি হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলে বন্দি হয়ে গেছে। এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজা স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে ছিঁড়ে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না,
তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি। ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদি ও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করল। ডাক্তার চিৎকার করতে করতে, ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়ে ছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে। ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম। তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও উপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি। তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি। ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো। তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে,
তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো, তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ের আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল। কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই। হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক। কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার। একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে
খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয় আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় দেশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করবো আবার? পালা এখান থেকে, নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে এই মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে ওখান থেকে আরো অনেক মৃতদেহ আসতে লেগে যায়, আর ওরা জয় আর সৌরভ দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায় তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায় আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে।
আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায় তখন ওখানে সবকিছু একেবারে ঠিক ছিল। না কোনো মৃতদেহ ছিল, আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয়, যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল, তারাও একদম ঠিক দেখাচ্ছিল, আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা, আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল। সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়। আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটাও এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয়, আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো।
তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখল, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়। আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল, সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর 4 পা এগোলো, আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল, আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত, তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল, আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানি না কেন মাটি থেকে উঠতেই পারছিল না, এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল, আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর, আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ, তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা, এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে
তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমা সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো। তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর, যে ও সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো। আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটপট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখল, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল। দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে।